আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নেপালে আন্দোলন হাইজ্যাক হয়ে যাওয়ার অভিযোগ করলেন জেএনজিরা। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে রবি লামিছানে ও বালেন্দ্র শাহকে নিয়ে গুঞ্জন। ৩৩ বছর পর বৃহস্পতিবার জাকসু নির্বাচনে ভোট গ্রহণে প্রস্তুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা। দলমত নির্বিশেষে সবার সাথে কাজ করতে ডাকসুতে বিজয়ীদের অঙ্গীকার। ইশতেহার বাস্তবায়ন চান সাধারণ শিক্ষার্থীরা। তলে তলে আওয়ামী লীগের সাথে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়ে ডাকসুতে শিবিরের জয়, বললেন মির্জা আব্বাস। বিএনপির বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে মন্তব্য। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ফেনীতে প্রগতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। বৈশ্বিক উষ্ণতা কমানোর উদ্যোগে অনুপ্রাণিত স্থানীয়রা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। নেপালে সরকার পতন ঘটানো আন্দোলন সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা ছিনতাই করেছে বলে অভিযোগ করেছে জেনজি আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রী সহ গোটা সরকার ব্যবস্থা ধসে পড়ার পর বিশৃঙ্খল দিন পার করে বুধবার কাঠমান্ডু ছিল অনেকটাই শান্ত। নিরাপত্তা ব্যবস্থা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পর রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। পুনরায় চালু হয়েছে কাঠমান্ডু বিমানবন্দর। পরবর্তী সরকার গঠন এবং কে হচ্ছেন নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী তা নিয়ে চলছে গুঞ্জন। ভূমি সারথের রিপোর্ট। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংকটে নেপালের গণতন্ত্র। সরকার পতনের পর নেতৃত্বহীন নেপালের রাস্তায় বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। রাজনীতিবিদদের বাড়িতে ভাঙচুর, সরকারি ভবনে অগ্নিসংযোগ এবং সংসদ ভবনে আগুন দেয় বিক্ষোভকারীরা। কিন্তু জেনজি আন্দোলনকারীদের দাবি, একটি সুবিধাবাদী গোষ্ঠী আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সহিংসতার আশ্রয় নিয়েছে। আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল জবাবদিহিতা, স্বচ্ছতা এবং দুর্নীতির অবসান। সেনাবাহিনীও অভিযোগ করেছে বিভিন্ন নৈরাজ্যবাদী গোষ্ঠী বিক্ষোভে অনুপ্রবেশ করে সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতি করেছে। বুধবার রাজধানী কাঠমান্ডু ছিল তুলনামূলকভাবে শান্ত। কারফিউর কারণে বেশিরভাগ বাসিন্দা বাড়িতেই অবস্থান করেন। শহরের বিভিন্ন অংশে সামরিক চৌকি স্থাপন করে চলে তল্লাশি। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের ফলে সৃষ্ট নেতৃত্বের শূন্যতার মধ্যে সেনাবাহিনী এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সেনাবাহিনী তরুণ বিক্ষোভকারীদের শান্তি আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। নতুন দাবির তালিকা তৈরি করছেন জেনজিরা। নেপালের ক্ষমতার চাবিকাঠি কার হাতে যাবে তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে বেশি নাম শোনা যাচ্ছে দুজনের, বলেন্দ্র শাহ এবং রবি লামিছানের। দুর্নীতি মামলায় সাজা পাওয়া রবি লামিছানে দীর্ঘদিন ধরেই যুব সমাজের প্রিয় মুখ। অন্যদিকে কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ অভ্যুত্থান পরবর্তী সময়ে নিজেকে সামনে এনেছেন। ভূমি সারথী, চ্যানেল আই। বিমানবন্দর না খোলা পর্যন্ত নেপালে আটকে পড়া বাংলাদেশিদের অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন। তবে এতে আশঙ্কার কিছু নেই বলেও মনে করেন তিনি বলেন, যেহেতু ভারতের ভিসা নেই তাই অপেক্ষা ছাড়া উপায় নেই। যদিও বাংলাদেশিদের নিয়ে নেপালিদের ভালো ধারণা থাকায় কোনো শঙ্কা নেই, জানান উপদেষ্টা। এয়ারপোর্ট যতক্ষণ না খুলতেছে ততক্ষণ তো আসলে কিছু করা যাবে না, কারণ এমন না যে ভারতের ভিতর দিয়ে আনা যাবে, কারণ তাদের তো ভারতের ভিসা নাই। আমাদের প্রতি কোনো ধরনের কোনো নেপালিদের কোনো খারাপ ফিলিং নাই, কাজে আমি মনে করি না যে কোনো ক্রাইসিস হবে। আমাদের এমবাসি কন্টিনিউয়াস ইন টাচ আছে এবং আমরা আশা করি যে তাদের যুদ্ধবিরতি হবে। যুদ্ধবিরতি হলে তখন ইউএন নিশ্চয়ই কোনো একটা রোল নেবে। সেখানে আমরা তো যে কোনোখানে যদি একটা আমাদের যে অভিজ্ঞতা আছে পিস কিপিংয়ে, যদি কোনো ধরনের পিস কিপিং অপারেশন ওখানে হয়, আমরা তো সেখানে অবশ্যই ট্রুপস কন্ট্রিবিউট করতে চাইবই। রাত পোহালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভোট গ্রহণ। ৩৩ বছর পর এই নির্বাচন ঘিরে প্রার্থী ও ভোটাররা আশা করছেন একটি সুষ্ঠু নির্বাচনের। ইতোমধ্যে নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন থাকছে ক্যাম্পাস জুড়ে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট।
দেশের প্রথম আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ম ছাত্র সংসদ জাকসুর নির্বাচন বৃহস্পতিবার। জাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল, ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত শিক্ষার্থী জোট, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট সমর্থিত সংস্থাপক পর্ষদ এবং প্রগতিশীলদের একাংশের সম্প্রীতি ঐক্য প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরা ২৫টি পদে লড়বেন। সব মিলিয়ে প্রার্থী ১৭৯ জন, ভিপি পদে ১০ ও জিএস পদে লড়বেন ৯ জন। মোট ভোটার ১১,৯৯৯ জন। এর মধ্যে ৫,৮০০ জন নারী ভোটার। তাদের স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচিত করবেন। সম্প্রীতিরক্ষ প্যানেলের প্রার্থীদের দাবি, অমর্ত্যের প্রার্থিতা বাতিল ঠিক হয়নি। একইভাবে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার পরে ডোপ টেস্টের বিষয়ে প্রার্থীরা নানাভাবে হয়রানির আশঙ্কা করছেন। নির্বাচন কমিশন আসলে চূড়ান্ত রূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। যে আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে অহরহ। আমরা শঙ্কিত, কারণ আমরা দেখেছি গত 2 দিন যাবৎ যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দ রাতে গাড়ি নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছে। টেস্টের স্যাম্পল দিয়েছি, আমি কিন্তু এখন আমার ফলাফলটা জানি না। এই প্যাথোলজি রিপোর্টটি ভুল এসেছে এবং আসলে কি যে রেজাল্টটি এসেছে এটা নিয়ে আমি সন্তুষ্ট না। বহিরাগত ও ছাত্রত্ব নেই তাদের বিশ্ববিদ্যালয়ে অবস্থানের বিষয়ে প্রক্টরকে অবহিত করে সমন্বিত শিক্ষার্থী প্যানেলের প্রার্থীরা। প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে এখনো অনুপ্রবেশ করছেন বা তারা এখন অবস্থান করছেন, এটি আসলে নির্বাচনের সার্বিক আচরণবিধির লঙ্ঘন। জাকসু নির্বাচন কমিশন বলছে ২১টি কেন্দ্রের বুথ থাকবে ২২৪টি। প্রত্যাশা করি আগামীকাল যে নির্বাচন হবে এটা নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কোনো ধরনের ভয়ভীতি ছাড়া। সুষ্ঠু ভোট গ্রহণের জন্য ক্যাম্পাস জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই আমরা বিজিবি এবং ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েনের জন্য আমরা অনুরোধ করেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে। ৩৩ বছর পর আবারও নির্বাচন হতে যাচ্ছে। এত বছর পর নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা, আগ্রহ দুই রয়েছে। শিক্ষার্থীরা মনে করছে ছাত্র সংসদে প্রতিনিধিত্বকারীরা শিক্ষার্থীদের অধিকার এবং তাদেরই কথা বলবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিজয়ীরা বলেছেন দলমত আদর্শ নির্বিশেষে সবার সাথে কাজ করবেন তারা। আর নবনির্বাচিতদের কাছে সাধারণ শিক্ষার্থীরা চান ইশতেহার বাস্তবায়ন। একই সাথে সব দলমতের সম অধিকার সহ নিরাপদ ও শিক্ষা বান্ধব ক্যাম্পাসও চাওয়া তাদের। সাধারণ শিক্ষার্থীরা মনে করেন আগের সংস্কৃতিতে ফিরে যাওয়া ও শিক্ষার্থীদের চাওয়াকে ধারণ করতে না পারাই নির্বাচনে অন্য প্রার্থীদের পরাজয়ের মূল কারণ। তাফহিমুল ইসলামের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল ২৮টি পদের ২৩টিতেই বিজয়ী হয়েছে। এ বিজয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের বিজয় হিসেবে দেখছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে তার চমৎকার একাডেমিক এনভায়রনমেন্ট এখানে পাবে, গবেষণার পরিবেশ থাকবে, তার আবাসন নিয়ে ভাবতে হবে না। সব কিছু ভুলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে, সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে, সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হয়ে আমরা আমাদের তাদের ভয়েসগুলো রেজ করতে চাই। শিক্ষার্থীদের কাছে নিরাপদ ক্যাম্পাস, আবাসন সংকট সমাধান, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার, উন্নত পরিবহন, ক্যারিয়ার গঠনে পর্যাপ্ত তথ্য ও সেবার প্রতিশ্রুতি দিয়েছিল ছাত্র শিবির সমর্থিত বিজয়ী এই প্যানেল। সাধারণ শিক্ষার্থীরা এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান। ওনারা যাতে ওনাদের যে ইশতেহার সেগুলো বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করেন। আমরা যে দাবি করি যে আমরা দেশ সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটা আসলে মাঝে মাঝে বলতে লজ্জা লাগে। সো এই লজ্জাজনক বিষয়টা যেন আর আমাদের মাঝে কাজ না করে। তাদেরকে ম্যান্ডেট দিয়েছি তারা আমাদের জন্য কাজ করবে। যে হ্যাঁ, মেয়েদেরকেও ওইরকম ফ্যাসিলিটি করে দেওয়া ক্যাম্পাসে, এটাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা ধারণ করতে না পারায় অন্য সব প্রার্থী বিজয়ী হতে পারেননি জানালেন শিক্ষার্থীরা। হেরে যাওয়ার পূর্ণ কারণ হচ্ছে অবশ্যই তাদের আচরণগত কারণ এবং তাদের হলে কিভাবে অবস্থান নিয়েছে সেই কারণ। ছাত্রদল পুরো ছাত্রলীগ স্টাইলেই, পুরনো স্টাইলেই রাজনীতি করে। আর আমার মনে হয় সাধারণ স্টুডেন্টরা এটা চায় না। যেমন ওরা ভয়ে আছে যে ছাত্রদল আসলে আবার পুরো ক্যাম্পাস দখল করে নেবে, ছাত্রলীগের মতো গণরুম, গেস্ট রুম ফিরে আসতে পারে। এটাই আমার কাছে বড় কারণ মনে হয়েছে, যে এই কারণেই বোধহয় তাদেরকে পছন্দ করেনি। কিছু অভিযোগ থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে মন্তব্য করে সাধারণ শিক্ষার্থীরা বলছেন বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থে সব দলকে এক হয়ে কাজ করতে হবে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তলে তলে আওয়ামী লীগের সাথে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়ে ডাকসু নির্বাচনে শিবির জিতেছে। চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামাতের এত ভোট কোত্থেকে আসলো এ প্রশ্ন রেখে মির্জা আব্বাস বলেন, গভীর ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বিএনপি তথ্য গবেষণা সম্পাদক সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান ও অন্যরা। বিভিন্ন দল একসঙ্গে বসি, তখন যে আমাদের সেভেন নেতারা বারবার আমাদেরকে বলেন কি জানেন, যে ভাই খেয়াল রাখেন আওয়ামী লীগ যাতে আর ক্ষমতায় আসতে না পারে, আওয়ামী লীগ ঠেকান সবসময়, যে আওয়ামী লীগ আসলে সবাইকে কুচু কাটা করবে, এটা তাদের ডায়লগ। আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট যাওয়ার কালকে ডাকসু ইলেকশন কিন্তু দুটা কাজ হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং 2008 সালের মতো, আবার ছাত্রলীগের ভোট। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভা হয়েছে। সভায় ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণের মেয়াদ 6 মাসের পরিবর্তে 4 মাস নির্ধারণ করা হয়েছে। এই মেয়াদের মধ্যে 3 মাস প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এবং 1 মাস মাঠ পর্যায়ের ওরিয়েন্টেশন ও গ্রাম সংযুক্তি অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি কর্মকর্তাদের মাস্টার্স ও পিএইচডি কোর্সে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 45 বছর থেকে বাড়িয়ে 47 বছর করা হয়েছে। সভায় প্রধান উপদেষ্টা বলেন, সরকারি যত প্রশিক্ষণ কেন্দ্র আছে সেগুলোর উপর মূল্যায়ন করতে হবে। কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্রশিক্ষণের ধরন, মান ইত্যাদির মানদণ্ড নির্ধারণ করে ক্যাটাগরি ভিত্তিক প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রকে র্যাঙ্কিং করতে হবে এবং নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। সভায় 4 উপদেষ্টা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। সভায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদকে সভাপতি নির্ধারণ করে একটি নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে আগামী সোমবার প্রসিকিউশনে সাক্ষ্য দেবেন আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তারা 2009 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত সারা দেশে চলা নিপীড়নের বর্ণনা দেবেন বলে জানিয়েছেন প্রসিকিউশন। চলতি মাসে সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার কথা জানিয়ে তারা বলেন, এ পর্যন্ত পাওয়া সাক্ষ্য থেকে শেখ হাসিনার অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছেন। রিপোর্ট। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 15তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়নি। সাক্ষী উপস্থিত না হওয়ায় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী সোমবার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল 1। যদিও সকালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। সম্পাদক মাহমুদুর রহমান সাহেব এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম আগামী সপ্তাহের সোমবার পরবর্তী সাক্ষ্য উপস্থাপনের দিন ধার্য করেছেন। ওনারা বর্ণনা করবেন যে 2009 থেকে কিভাবে এই সরকার কর্তৃক নিপীড়নগুলো পরিচালিত হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত শহীদ পরিবার, আহত, চিকিৎসক, প্রত্যক্ষদর্শী সহ মোট 45 জন সাক্ষ্য দিয়েছেন। শেখ হাসিনা সহ 3 আসামির অপরাধ প্রমাণের বিষয়ে ব্যাখ্যা দেয় প্রসিকিউশন। এই পর্যন্ত যে 45 জন সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে বা যে কয়জন সাক্ষী আমরা সামনে আরও দেওয়ার জন্য প্রস্তুত আছি, এর মাধ্যমে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ যে আসামিরা আছে প্রত্যেকের বিরুদ্ধে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে। প্রসিকিউশন এই মাসের মধ্যেই সাক্ষী সমাপ্ত করার জন্য প্রস্তুত আছে। যশোরে 2016 সালে 2 শিবির নেতাকে গুলি করার ঘটনায় কনস্টেবল সাজ্জাদুর রহমান সহ 2 পুলিশ সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। সবুজ দেশ করার প্রত্যয়ে সবুজের সাজে বাংলাদেশ স্লোগানে ফেনীতে শহরসহ প্রত্যন্ত অঞ্চলেও বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশ ও পরিবেশের উন্নয়নে অভিযাত্রায় সহায়তা করছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। এমন উদ্যোগে জলবায়ু অভিঘাত মোকাবেলা, প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে বৃক্ষরোপণে অনুপ্রাণিত হচ্ছেন স্থানীয়রা। সংবাদদাতাদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
বৈশ্বিক উষ্ণতা আর ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত প্রাণ প্রকৃতিকে রক্ষায় কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি প্রয়োজন ব্যাপক সবুজায়ন। এজন্য মুহুরী ও সিলোনিয়া নদী বিধৌত ফেনীতেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ফেনী জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই গাছের যে কত রকমের উপকারিতা তার একটি হচ্ছে গিয়ে আমরা যদি হাইওয়েতে অথবা রাস্তার ধারে এই গাছকে রোপণ করি তাহলে প্রায় 50% শব্দ দূষণ কমে যায়। এত ধরনের উপকারিতা যেই গাছ আমাদের দিচ্ছে, সেই গাছ আমরা যত বেশি লাগাবো তত বেশি উপকৃত হব। আসুন আমরা সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহায়তায় সবুজ উৎসবে পরিবেশ সুরক্ষার প্রত্যয় উচ্ছ্বসিত শিক্ষার্থীদের। আমি আজকে একটি গাছ পেয়েছি এবং আমার কাছে অনেক ভালো লাগছে। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং এই গাছ আমাদের পরিবেশ রক্ষা করে। আমাদের বাড়ি গিয়ে এটা রোপণ করব। গাছ আমাদের পরমূল্য, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমরা এই গাছ পেয়ে আনন্দিত। বাংলাদেশের পরিবেশ রক্ষায় আমরা কিভাবে কাজ করতে পারি, যার অন্যতম হচ্ছে গাছ লাগানো। বনজি, ঔষধি, ফলজি গাছগুলো যাতে আমাদের ভবিষ্যতে কাজে পৌঁছে এই জন্য সবাই সংরক্ষণ করে। পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনরা। প্রকৃতি যেটা ভারসাম্য রক্ষা হয় সেইভাবে এই আয়োজন করা হয়েছে। পরিবেশ উত্তপ্ত হয়ে গেছে, এখন এই প্রেক্ষিতে আমাদের অনেক চারা গাছ লাগানো দরকার পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য। এটা আসলে খুবই প্রশংসনীয় উদ্যোগ। এটি আসলে অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানও এটি অনুকরণ করতে পারে। এটি পুরো ফেনী তথা সারা বাংলাদেশের জন্য এটি খুবই উপকারী। সবুজায়নের অভিযাত্রা ত্বরান্বিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশ প্রেমীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। শহরাঞ্চলে শিশু কিশোরদের মাঝে কৃষি অনুশীলনের বার্তা পৌঁছে দিতে হৃদয়ে মাটি ও মানুষের বিশেষ আয়োজন। ছোটদের কৃষিতে এবার থাকছেন আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র মারশাদ ইনশিরাহ মাসুদ। বর্তমান সময়ে শিশু কিশোরদের ফসল উৎপাদনের মৌলিক আনন্দ ও মাটির কাছাকাছি রাখতে কৃষি চর্চার সঙ্গে যুক্ত থাকা জরুরি বলে মনে করেন এই ক্ষুদে কৃষক। শায়েক সিরাজের রিপোর্ট। বারিধারা ডিওএইচএস এলাকায় এই বাসার ছাদের পানির ট্যাঙ্কিটির উপরে ছোট্ট অংশটি ক্ষুদে কৃষক মারসাদের কৃষি চর্চার জায়গা। পড়াশোনার বাইরে অবসর সময়টুকুকে অর্থবোধক করতে, কৃষি ও প্রকৃতির কাছাকাছি থাকতে এই ছোট্ট অঙ্গনটি সে সাজিয়ে তুলেছে ফল ফসলে। প্রথমে 2-3টা ফল গাছ, শাক গাছ এটা দিয়ে শুরু করলাম এবং আস্তে আস্তে বাড়তে এখন 5 বছর আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানটা মোটামুটি অনেক ভালোই হয়ে গেছে। আপনি পিছিয়ে দেখতে পারবেন একটা আমড়া গাছ আছে, ওইটা আসলে ওয়ান অফ মাই ফার্স্ট গাছ ছিল আর কি। এই ছাদ কৃষি মারসাদের ব্যবহারিক শিক্ষারও একটি বড় ক্ষেত্র। সন্তানদের কৃষির প্রতি অনুরাগ অভিভাবকের জন্য বেশ স্বস্তিকর আর আনন্দের। কারণ বাসায় বসে থাকলে সবাই সোশ্যাল মিডিয়া চলে যায়, বাচ্চারা মোবাইল ল্যাপটপ সব ইনভলভ হয়ে যায় এবং এতে তো ক্ষতি হয় বাচ্চাদের। তোর বাবা যখন একটু কাজ শুরু করলো, ও ইন্টারেস্ট দেখাচ্ছে, তা আমি ওকে একটু পুশ করতাম। তো পরে আস্তে আস্তে মজা পাওয়া শুরু করছে, কারণ গাছে ফল হচ্ছে, সে ওটা পাড়তেছে, খাচ্ছে, এটাই তার কাছে মজা লাগা শুরু হলো। এরপর থেকে কিন্তু ওকে আমার কখনো পুশ জোর করে পাঠাইতে হয়। আমাদের বায়োলজি বইয়ে, তারপর বলেন বিজিএস বইয়ে এখানে লেখা আছে যে কৃষির কত মূল্য এবং বাংলাদেশে একটা কৃষি প্রধান দেশ, এটা এখানে উল্লেখ করা হয়েছে। সো মোটামুটি আসলে বই থেকে পড়ে অনেক ইন্সপায়ার হতে পারবে। নতুন প্রজন্মকে কৃষি চর্চা তথা খাদ্য উৎপাদন ব্যবস্থাপনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে আগামীকে সমৃদ্ধ করার প্রয়াস নিতে হবে আমাদের সবাইকে। নগরের শিশু কিশোররা যখন ঝুঁকছে গ্যাজেট আর বিভিন্ন প্রযুক্তির মোহে, তখন ঢাকার বারিধারা ডিওএইচএসের মারশাদ তার নিজের জগতে করে নিয়েছে কৃষির অবস্থান। মাটি মানুষের সান্নিধ্যে এসে সে ফিরে পেয়েছে নতুন একটা পৃথিবী। দেশের শিশু কিশোররা যদি এই বয়স থেকেই প্রকৃতির সাথে এভাবে যুক্ত হতে থাকে, গাছগাছালির সাথে যুক্ত হতে পারে, তাহলে নতুন একটা বাংলাদেশ তারা করতে পারবে। ঢাকার বারিধারার ডিওএইচএস থেকে শায়েক সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে ছোটদের কৃষি পর্বে। এবারে আই স্পোর্টস।
স্বজনকে জমি কেনার টাকা ধার দেওয়ার অপরাধে টাঙ্গাইলের এক মসজিদের ইমামকে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত করার অভিযোগ উঠেছে সুবীর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আহত ইমাম মোবারক হোসেনকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি টাঙ্গাইল সদর উপজেলার হোগড়া ইউনিয়নের দুর্গম চরাঞ্চল অনুহলা জামে মসজিদের ইমাম। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। প্রতিবেশী এক ব্যক্তির জমির উপর লোক ছিল আসামি সুবীর ও তার ভাইয়ের। এক পর্যায়ে কম টাকায় সে জমি দলিল করে নেয় তারা। অপর এক প্রতিবেশী ইমাম মোবারকের কাছ থেকে টাকা ধার নিয়ে পেনশন মামলা করেন ওই জমি পেতে। টাকা ধার দেওয়ার অপরাধে গত 31 আগস্ট সন্ধ্যায় ইমামকে আনোহলা বাজারে প্রকাশ্যে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে সুবীরের বিরুদ্ধে। ঘটনাটা ঘটলো আপনার এই জায়গায় একটা কমিটি ছিল, ওই রাস্তায় গিয়ে ওইখানে গ্রামীণ ব্যাংকের ওইখানে আবার ঠেকাইয়া ওইখানে কোবাই। এ ধরনের পৈশাচিক ঘটনার জন্য অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন স্বজনরা। হাওলাদার পরিপ্রেক্ষিতে আমার ভাইয়ের অনেক হুমকি টুমকি দিছে। বিচার প্রশাসনের কাছে আমার জোর অনুরোধ, সন্ত্রাসী সুবীরের কি বিচারটা করবেন আপনারা করেন, এটা আপনার কাছে অনুরোধ। ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত মোবারক হোসেন। ছেলেটা হলো নেশাখোর, নাম হলো সুবীর। 4-5 দিন আগেও আমার বাড়িতে ঢুকছিল। এলাকার বখাটে ও নেশাখোর হিসেবে থানায় বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে আসামি সুবীরের বিরুদ্ধে। গত 5 সেপ্টেম্বর সুবীরকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মূল আসামি সহ অন্যান্য আসামিদের ধৃত করার জন্য অভিযান পরিচালনা করতে থাকে। তাকে নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার সীমান্তবর্তী এরিয়া থেকে তাকে ধৃত করা হয়। পরবর্তী ধৃত করে টাঙ্গাইল সদর থানায় আনয়ন করলে সদর থানা কর্তৃপক্ষ তাকে বিজ্ঞ আদালতে বিচারের জন্য সোপর্দ করেন। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এলাকাবাসী। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। আমাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতির দর্শক আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। স্বাস্থ্য খাতে সিন্ডিকেট করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও পাচারে জড়িত আলোচিত ঠিকাদার মোতাজ্জারুল ইসলাম মিঠুর বিরুদ্ধে এবার মামলা করেছে দুদক। দুদকের নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক। ওই ঠিকাদারের বিরুদ্ধে প্রায় 76 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মেলায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণ জালিয়াতির মাধ্যমে 150 কোটি টাকা ভাগবাটোয়ারা করে অর্থ আত্মসাতের অভিযোগে শিকদার গ্রুপের 4 সদস্য মমতাজুল হক শিকদার, জন হক শিকদার, রিক হক শিকদার ও রণ হক শিকদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এই মামলার অন্যতম আসামি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 26 জন। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। আকাশসীমা লঙ্ঘন করায় রাশিয়ার কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে পোল্যান্ড, এমনটাই দাবি করেছে পোল্যান্ডের সশস্ত্র বাহিনী। অপারেশনাল কমান্ড অব দ্য পোলিশ আর্ম ফোর্সেস জানিয়েছে মঙ্গলবার রাতভর প্রতিবেশী দেশ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সময় যে ড্রোনগুলো পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে সেগুলো গুলি করে ভূপাতিত করা হয়। পোলিশ সেনাবাহিনী আরও জানায় আকাশসীমা নিরাপত্তা নিশ্চিতে পোল্যান্ড ও ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে স্থলভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রেডার নজরদারি সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক নিশ্চিত করেছেন একাধিকবার আকাশসীমা লঙ্ঘনের কারণে সামরিক অভিযান চলছে। নিরাপত্তা জোরদারের পাশাপাশি আন্তর্জাতিক মহলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জনপ্রিয় সিরিজ ব্যাচেলর পয়েন্টের সিজন 5-এ ফিরেছেন জনপ্রিয় চরিত্র নেহাল। তৃতীয় ও চতুর্থ সিজনে না থাকলেও সিরিজের 5ম কিস্তিতে নেহাল চরিত্রে আবারও ফিরেছেন অভিনেতা তাওসিফ মাহবুব। সম্প্রতি সংবাদ সম্মেলনে ঘোষণা দেন ব্যাচেলর পয়েন্ট নির্মাতা কাজল আরিফিন অমি। বর্তমানে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বুম ফিল্মের ইউটিউব এবং পরে চ্যানেল আইতে প্রচার হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন 5। এবারে কৃষি সংবাদ।
পটুয়াখালীতে অসময়ে তরমুজ আবাদ করে সফল হয়েছেন কৃষক। কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রযুক্তিতে সারা বছর একই জমিতে তরমুজের সাথে সমন্বিত কৃষি উৎপাদন করে কৃষকের বাড়তি লাভ হচ্ছে। উৎপাদিত তরমুজ ও অন্যান্য সবজির প্রচুর চাহিদা থাকায় দামও ভালো পাচ্ছেন তারা। এনায়েতুর রহমানের রিপোর্ট। রবি মৌসুমে তরমুজ আবাদের শীর্ষে পটুয়াখালী। শুধুমাত্র হাইব্রিড জাতের তরমুজ আবাদে নির্ধারিত জমিতে উচ্চমূল্যের বীজ, সার, কীটনাশক ব্যবহারে অধিক ব্যয়ের পাশাপাশি সেচ ও পরিচর্যায় রাত দিন কৃষকের কঠোর শ্রম দিতে হয়। কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত প্রযুক্তিতে অমৌসুমে বাড়ি তরমুজ 1 ও বাড়ি তরমুজ 2 আবাদ সাশ্রয়ী। একই জমিতে মাচায় তরমুজ, নেটের বেড়ায় বরবটি, শশা ছাড়াও সারা বছর উচ্চমূল্যের বিভিন্ন সবজি আবাদ এবং পানিতে মাছ চাষ করতে পারছেন কৃষক। এই তরমুজটা উৎপাদন করবে, এখান থেকে সে বীজ উৎপাদন করবে, পরবর্তী বছর এই বীজটাই আবার লাগাতে পারবে। তো এই ধারাবাহিকতা আমরা কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি। কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপকরণ ও প্রযুক্তি সহায়তায় নানাভাবে উপকৃত হয়েছেন কৃষক। উৎপাদিত পরিপক্ক বাড়ি তরমুজ থেকে বীজ সংগ্রহ ও সংরক্ষণ করে পরবর্তী আবাদের সুবিধা থাকায় নতুন করে বীজ কিনতে হয় না চাষিদের। কৃষি গবেষণার স্যারেরা আমাকে এই সবজিটা দিতে আছে আর আমরা করতে পারতেছি। গাছের শিকার পচে নাই, গোড়া পচে নাই এবং মাদার মাটিও ক্ষয় হয় নাই। একদিকে যেমন তারা বহুমুখী ফসল আবাদ করে লাভবান হচ্ছেন, অপরদিকে পরিবার ও এলাকার পুষ্টির চাহিদা মেটাতেও সক্ষম হচ্ছেন। পটুয়াখালীর বসাক বাজার থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। নোয়াখালী বেগমগঞ্জে চৌমোহনী ছাতারপাইয়াছ খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এ সময় পানি প্রবাহ স্বাভাবিক রাখতে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। জলাবদ্ধতা নিরসনে এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। আলাউদ্দিন শিবলুর তথ্য ভিডিও চিত্রে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। পরিবেশ, প্রতিবেশ, কৃষি, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন জীবিকার সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে খাল। তবে অপরিকল্পিত নগরায়নের ফলে হারিয়ে যেতে বসেছে প্রাকৃতিক এই জলধারগুলো। নোয়াখালীর ছোট বড় বিভিন্ন খাল দখল করে অবৈধ স্থাপনা তৈরির ফলে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিভিন্ন সড়ক। এমন বাস্তবতায় জেলার চৌমোহনী ছাতারপাইয়া খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। এই ধরনের অভিযান চলমান রাখার দাবি স্থানীয়দের। পশ্চিমের যে খালের যে অংশটুকু এতদিন দখল করে রাখছিল সেইটুকু এখন পুরো ক্লিয়ার হচ্ছে। পানির ছোটটা আরো হলে অন্তত বন্যা কবলিত থেকে আমরা বাঁচতে পারবো। যদি খালুদ্দারের মধ্যে যদি জলাবদ্ধতা নিরসন হয়, ক্ষমতাশীল যারা এই অবৈধ খালটাকে দখল করে রেখেছে তাদের ওই অবৈধ জায়গাগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। খালটি সাফ হওয়ার ফলে নোয়াখালী বন্যা থেকে কবলিত থেকে বাঁচবে। দখল দূষণ বন্ধের পাশাপাশি খালের প্রবাহ স্বাভাবিক করতে নিয়মিত অভিযানের ঘোষণা প্রশাসনের। চৌমোহনী থেকে শুরু করেছি, আমাদের চৌমোহনী পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে যেখানে যেখানে ছোট ছোট খালগুলো মূল খালের সাথে সংযুক্ত রয়েছে সেগুলো আমরা করে দিব। এর পাশাপাশি ইউনিয়নগুলোতে যদি কোথাও সমস্যা থাকে আমাদের কাছে অভিযোগ আসলে বড় ধরনের উচ্ছেদ যদি করতে হয় সেগুলো আমরা উচ্ছেদ করে দেব। বিশেষজ্ঞরা বলছেন শুধু পরিবেশ আর জীববৈচিত্র্য রক্ষাই নয়, প্রাকৃতিক জলাধার সংরক্ষণে ত্বরান্বিত হবে আর্থসামাজিক উন্নয়ন। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। অ্যাপল তাদের নির্ধারিত সময়সূচি মেনে প্রতিবারের মতো নতুন ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনছে। আনুষ্ঠানিকভাবে আইফোন 17 বাজারে আসছে 12 সেপ্টেম্বর শুক্রবার। আধুনিক প্রযুক্তি, নতুন ডিজাইন ও উন্নত ফিচার যুক্ত করা হয়েছে আইফোন 17 সিরিজে। সিরিজটিতে থাকছে আইফোন 17, 17 এয়ার, 17 প্রো এবং 17 প্রো ম্যাক্স মডেল। আইফোন 17 এয়ার এই সিরিজের সবচেয়ে পাতলা এবং হালকা আইফোন, যা আগের প্লাস মডেলের বিকল্প হিসেবে এসেছে। 17 সব মডেলের ডিসপ্লে আরও উজ্জ্বল ও শক্তিশালী, ব্যাটারি লাইফ দীর্ঘস্থায়ী ও ক্যামেরায় এসেছে বিশেষ উন্নতি।
প্রো মডেলগুলোতে যুক্ত হয়েছে পরবর্তী প্রজন্মের প্রসেসর, যা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এআই নির্ভর কাজগুলো দ্রুত সম্পন্ন করতে সক্ষম। ছবির মান ও ভিডিও রেকর্ডিংয়ে নতুন লেন্স ছাড়াও ডিভাইসগুলোতে রয়েছে উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং শক্তিশালী অপারেটিং সিস্টেম। আইফোন 17 সিরিজ শুধু কর্মক্ষমতার দিক থেকেই নয়, নকশা ও টেকসই ব্যবহারের ক্ষেত্রেও ভোক্তাদের আকর্ষণ করবে। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় রাজস্ব বোর্ডের গোয়েন্দাদের অভিযান, শেখ হাসিনার নামে 56 লাখ টাকার 2টি এফডিআর জব্দ। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পূবালী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। সকালে ব্যাংকটির মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়। সিআইসির পক্ষ থেকে জানানো হয়, শেখ হাসিনার নামে থাকা জব্দ হওয়া লকার নম্বর 128 দীর্ঘদিন ধরে অপ্রকাশিত ছিল। লকারের 2টি চাবির একটি শেখ হাসিনার হেফাজতে রয়েছে এবং আরেকটি ব্যাংকের কাছে। তবে লকারের ভেতরের সম্পদ ও সংশ্লিষ্ট আর্থিক লেনদেন সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। সিআইসির ধারণা, শেখ হাসিনার বয়স যখন 18 থেকে 19 তখনকার লকার এটি। পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকারটি খোলার পদক্ষেপ নেওয়া হবে। শেখ হাসিনা নামে ওই ব্যাংকেই 2টি অ্যাকাউন্ট পাওয়া গেছে, যার একটি জয়েন্ট অ্যাকাউন্টে যেখানে 44 লাখ টাকা আছে এবং তার নামে আরও একটি 12 লাখ টাকার এফডি আছে বলে জানিয়েছে এনবিআর। শারীরিক অবস্থা অবনতি হওয়ায় লালন গীতির জনপ্রিয় শিল্পী ফরিদা পারভিনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রাজধানী মহাখালী ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার বিকেলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। 71 বছর বয়সী ফরিদা পারভিনের অসুস্থতা দীর্ঘদিনের। কিডনি সমস্যা ও ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতা রয়েছে তার। কিডনি ডায়ালিসিস চলছে নিয়মিত। চট্টগ্রামের রেমিটেন্স বৃদ্ধিতে মিডিয়ার ভূমিকা শীর্ষক সাংবাদিকদের কর্মশালা হয়েছে। রেমিটেন্স অ্যাপ নালা বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে। আয়োজনে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, দক্ষ শ্রমিক তৈরিতে ট্রেনিংয়ে বিকল্প নেই। এ সময় আরও বক্তব্য রাখেন এনটিভির সিনিয়র রিপোর্টার আরিজ আহমেদ শাহ ও অন্যরা। নিশ্চয়ই বাঙালির একটা লম্বা চট্টগ্রাম শহরে কয়জন হুন্ডি ব্যবসায়ী আছে এটা সরকারও জানে, সবাই জানে। কাজে এখানে প্রশাসনের একটা বিশাল ভূমিকা থাকা উচিত বলে আমি মনে করি, যে তাতে করে তাদেরকে যদি আইনের আওতায় আনতে পারে তাহলে পরে দেখবেন যে এই ধরনের দুর্নীতিটা কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে। আর বিদেশিদের যারা আমাদের প্রবাসী ভাইরা যারা চাকরি করছে তাদেরকে বোঝাতে হবে, বোঝানোর জন্য হচ্ছে আজকে গণমাধ্যম কর্মীদের ভূমিকা। দর্শক, সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির আয়োজনে ঢাকায় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে হয়েছে ওয়াক দ্য টক 2025। এই আয়োজনে সহযোগিতা করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড ইগটের মনোরোগ বিভাগ। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই অনুষ্ঠানে ছিল সচেতনতামূলক র্যালি, ফটো সেশন, ওয়েলনেস সেমিনার, উন্মুক্ত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়। এতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে শতাধিক শিক্ষার্থী, প্রশিক্ষণরত চিকিৎসক ও রেজিস্ট্রার অংশ নেন। অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজাম উদ্দিন ও ডক্টর ইফতেখার আহমেদ সাকিব। এই অনুষ্ঠানে আত্মহত্যা প্রতিরোধ থিমের উপর জাতীয় ফটোগ্রাফি ও স্লোগান প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এবারে খেলার খবর আরও একবার জানিয়ে দিচ্ছি। নেপালে আন্দোলন হাইজ্যাক হয়ে যাওয়ার অভিযোগ করলেন জানজিরা। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে রবি লামিচানে ও বালেন্দ্র শাহকে নিয়ে গুঞ্জন। 33 বছর পর বৃহস্পতিবার জ্যাকসন নির্বাচনে ভোট গ্রহণে প্রস্তুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা। দলমত নির্বিশেষে সবার সাথে কাজ করতে ডাকসুতে বিজয়ীদের অঙ্গীকার। ইশতেহার বাস্তবায়ন চান সাধারণ শিক্ষার্থীরা।
তলে তলে আওয়ামী লীগের সাথে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়ে ডাকসুতে শিবিরের জয় বললেন মির্জা আব্বাস। বিএনপির বিরুদ্ধে দেশ বিদেশে ষড়যন্ত্র চলছে মন্তব্য। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ফেনীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, বৈশ্বিক উষ্ণতা কমানোর উদ্যোগে অনুপ্রাণিত স্থানীয়রা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।